বাজারে নাকি কোনো অবস্থায় বড়কাটাল নতুন বাজারে কোনো অনুষ্ঠানই করতে দেবেন না, মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না, ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না। এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয়, এই সম্পত্তি সবার। যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায়, আর বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু গায়ের জোরে ভয় দেখিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না। আমাদের পার্টির যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জনসংঘের প্রথম ভারতীয় জনতা পার্টির আগে আপনারা সবাই জানেন জনসংঘ ছিল, 1951-এ প্রতিষ্ঠিত হয়েছিল। সমর্পণের যে পার্টি, আজকে দেশের অখণ্ডতার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন, আপনারা সবাই জানেন, জম্মু অ্যান্ড কাশ্মীরে। আমাদের পণ্ডিত দীনদয়ালজি, উনাকেও আপনারা সবাই জানেন যে মুঘল সরায়ে উনাকে খুন করা হয়েছিল, ট্রেনের যে লাইন সেখানে ফেলে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টির এক একজন যারা আজকে যোগদান করবেন, আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির এটা কি পার্টি। যারা আমাদের পার্টিতে এসছেন তারা গঙ্গা জলের ডুবকি দিয়ে সমস্ত যত দোষ ইত্যাদি আছে, ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতোই যখন এই পার্টিতে যোগদান হয় সে মানে বিশুদ্ধ এবং শুদ্ধ হয়ে যায়। এইরকম একটা পার্টি আমরা সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্টি। এই পার্টির আজকে আপনারা এখানে সদস্য হয়েছেন। এখানে আঞ্চলিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ নেই, যারা যে পার্টি করবে, কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে নানাভাবে একটা ডিভাইড অ্যান্ড পলিসি করে এটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে যে রাজনীতি, সেটা কোনোদিনই সেটা ফলপ্রসূ হবে না। এবং আমরা যদি বিগত যে দিনগুলো আমরা দেখি, এইভাবেই কিন্তু চলে এসছে। এতে করে উন্নয়নের কোনো দিন যে উন্নয়ন সেটা সম্ভব হবে না। আমি এখনো বলবো যে যারা এই চিন্তা ভাবনায় আছেন বা যারা এই ভুল বুঝিয়ে যাদেরকে অন্যভাবে প্ররোচিত করছে, তারা এখনো ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে। সবাই ভারতীয় জনতা পার্টির মধ্যে যে পার্টি আমাদের যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের নিচে এসে আপনারা যোগদান করুন। কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে আজকে 28টা আমাদের যে এডিসির যে শাসন সংখ্যা, আর আমাদের দেশের যে পূর্ণ রাজ্য যে সংখ্যা সেটা হচ্ছে 28। আস্তে আস্তে করে 20, 21, 22 এভাবে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। সমস্ত ভারত এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ, কোথাও ভারতীয় জনতা পার্টি নিজে সেইভাবে আস্তে আস্তে করে এই যে গ্রাফ ঊর্ধ্বমুখী, সেটা বুঝতে হবে। এটা কিন্তু এমনিতেই হচ্ছে না, এমনিতেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে মানুষ আসছে না। যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকর্ম দেখে তবেই মানুষ আসছে। আজকে কি ছিল নর্থ ইস্টার্ন জোনের অবস্থাটা আপনারা একবার ভাবুন, কি অবস্থাটা ছিল 2014-এর পর থেকে। আমরা দেখলাম যে এতগুলো যারা মেইন যে চিন্তাধারা, যে রেল চলার মতো যে রেল লাইন ধরে চলা উচিত, তার থেকে ডেভিয়েট করে বাইরের দিকে চলার উগ্রপন্থার যে চিন্তা ভাবনা নিয়েছিল, সেই নর্থ ইস্টার্ন জোনকে না কেন্দ্র সেইভাবে নজর দিয়েছে, না কোনো পার্টি সেভাবে নজর দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। তবে গিয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে আগে আমরা নিজের রাজ্যেই যে আগরতলা থেকে ধর্মনগরে আমি যেতে পারবো কিনা, ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা, এরকম একটা অবস্থা ছিল। আগরতলা থেকে সাবরুম আমি যেতে পারবো কিনা, সেই অবস্থা ছিল। উগ্রপন্থার দিকে মানুষ অনেক, বিশেষ করে জনজাতি যারা, অনেকে এর মধ্যে ঢুকে গিয়েছিল, কারণ বুঝতে পারছিল না গার্জিয়ানকে ভুল পথে চলানোর জন্য বহু লোক এখানে আছে, তাদেরকে নিজেদের
যে ব্যক্তিগত স্বার্থে তাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বলছেন এইভাবে দেশ চলতে পারে না। আজকে নর্থ ইস্টার্ন জোনে 11 থেকে 12-13টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। এখনো চেষ্টা চলছে ভারতকে কিভাবে কমজোর করা যায়। আমাদের রাজ্যকেও বিভিন্ন রাজ্যের মধ্যেও চেষ্টা করছে কিভাবে কমজোর করা যায়। একদিকে আমরা উন্নয়ন করছি, আর একদিকে এই ধরনের চক্রান্ত করছে। আজকে নর্থ ইস্টার্ন জোনে এখন আপনি যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। আমরা যদি আগরতলা থেকে ধর্মনগরে যাই, নো প্রবলেম। আজকে কৈলাস শহর থেকে আগরতলা যায়, কোনো সম্ভব নয়। আমাদের সাবরুমে যান, কোনো সমস্যা নেই। এই যে একটা ভাইচারার এখন বিষয় দাঁড়িয়েছে, আমরা ইংরেজিতে যদি বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা যদি বলি, সেটা ত্রিপুরাতে আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অনেকে সহ্য হচ্ছে না, বদ হজম হয়। ভালো খাবারের কিন্তু বদ হজম হয়। আরে ভালো কাজ করছে, তাড়াতাড়ি কিছু না কিছু করো। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার যে প্রয়াস, সেই চিন্তাধারার পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একটা অদ্ভুত এই পার্টি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী বিকাশবাবু বলেছেন যে প্রথমে প্রতিবাদ, আর প্রতিবাদে যদি না হয় তাহলে কি করতে হবে? প্রতিরোধ। প্রতিরোধ যদি না কাজ করে তাহলে প্রতিশোধ। এটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা। তো এই যে বিষয়, আমরা প্রতিশোধেও যাচ্ছি না। আমরা বলছি যে এখনো সময় আছে, সময়ে যে এখনো সময় আছে কিভাবে ডেভেলপমেন্ট আজকে আমাদের জনজাতি ভাই বোনদের এবং জনজাতি অধ্যুষিত এলাকায় কিভাবে উন্নয়ন করা যায়, তার বিষয়ে আমাদের কাজ করছি। কিন্তু যেভাবে আমরা কাজ করতে যাই, সেখানে ডেভিয়েট করে আমাদের মধ্যেই একটা ঘোলা জলে মাছ ধরার একটা প্রক্রিয়া এখানে চলছে। আমাদের কোনোদিন আপনারা ভাবতে পারেন ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর এক নাগারে 7 জন আমাদের জনজাতির যারা বিশিষ্ট ব্যক্তিরা, তাদেরকে এক নাগারে তাদেরকে পদ্মশ্রী যে উপাধি দিয়ে ভূষিত করেছে। আর কোনোদিন আগে শুনেছেন কখনো? আজকে যে দ্রৌপদী মুর্মু যে একজন জনজাতি গোষ্ঠীর, উনাকে আজকে ভারতবর্ষের যিনি আমাদের সম্মানীয় রাষ্ট্রপতিজি, সেখানে একজন সেই মহিলা এবং জনজাতি গোষ্ঠীর মহিলাকে সেখানে বসিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আরও শুনলে আপনারা সবাই জানেন, কিন্তু এগুলো আপনাদের বলতে হবে। ত্রিপুরা রাজ্যে রাজ্যপাল কোনোদিন বানাবে কোনো জায়গার, ভাবা যায় কোনোদিন? এই রাজ পরিবারেরই কৃতি সন্তান জিষ্ণুদেব বর্মা মহোদয়, উনাকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের উনাকে রাজ্যপাল বানিয়েছেন। এগুলো আপনারা বলবেন না? আমাদের সরকার আসার পর আজকে বলছে, অনেকে অনেক কিছু বলছে, কিন্তু পাওয়ার পরে আরেক কথা বলছে। আমাদের এই সরকার 2018 আসার আগে আপনারা এখন যেসব দাবি দাওয়া করছেন, তখন তো আপনাদের চেহারাও দেখা যায়নি। এখন যেসব দাবি দাওয়া করছেন গণতন্ত্র, তখন এই গণতন্ত্রের ভয়ে কি অবস্থা ছিল, আপনারা তো তখন মানে মুখ শুকিয়ে ঘরের ভিতর বসেছিলেন। আমাদের সরকার আসার পর এখন এই করতে হবে সেই করতে হবে, তখন কোথায় ছিলেন আপনারা? আমাদের সরকার আসার পর আজকে এই রাজ পরিবারের, আজকে আমাদের যিনি ত্রিপুরা রাজ্যের যে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, উনার নামে আজকে আমরা এয়ারপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী এসে উৎসর্গ করেছে। আমি ত্রিপুরাতে আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, এই রাজ পরিবারের আরেকজন ব্যক্তিত্ব সারা পৃথিবীর মধ্যে খ্যাত, আমাদের বিশিষ্ট সুরকার এবং গায়ক এস.ডি. বর্মন, উনাকে আমরা এসে আমি নিজে সেটাকে উনার মূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি। যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসেন, সেখানে উনার মূর্তি আমি প্রতিষ্ঠিত করেছি। আমরা সম্মান দিতে জানি। আগরতলার মধ্যে যে কামঞ্চমনির সাথে একটা আইল্যান্ড ছিল, সেটা আমরা ছোটবেলা একদম ছোট সেখানে দেখেছি যে একটা মাইলের, তখন মাইল ছিল, কিলোমিটার ছিল না। এই মাইল ফলক 0 মাইল ফলক সেখানে ছিল। আমরা তার হাঁটাবাটা করতাম এদিক সেদিক। আস্তে আস্তে দেখলাম সেটা মাটির নিচে চলে গেছে। যখন আমি মুখ্যমন্ত্রী হই, আমি সেটাকে উপরে উঠিয়েছি যে 0 এখান থেকে শুরু হয়, যে ধর্মনগর কত দূর, সাবরুম কত দূর, শান্তির বাজার কত দূর, এখান থেকে অনেকেই জানে না এই বিষয়। সেটাকে আমরা উঠালাম এবং এই আধুনিক যে রূপকার যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, উনার
যে মূর্তি সেখানে আমি প্রতিষ্ঠিত করেছি, এবং ওই যে আইল্যান্ডটা এখন কামান চমনি না, এটা বীর বিক্রম কিশোরের নামে সেখানে চমনি হয়েছে। আমরা সম্মান দিতে জানি একের পরে। আপনারা সবাই জানেন যে সংগ্রামা, আমি ওনাদের যে প্রোগ্রামে আমি গিয়েছিলাম, ওনারা দাবি করেছিলেন যে আমাদেরকে আপনারা এইবারের যে ছুটি আপনাদের সরকারি ঘোষণা হয় যে রেস্ট্রিক্টেড হলিডে, সেই রেস্ট্রিক্টেড হলিডেতে তার নাম আপনারা দিতে হবে। আমি আসলাম, এসে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরও ছিলেন, সেখানে আমরা পাশ করে সে সংগ্রামাদের যে ছুটির দিন সেটা আমরা ঘোষণা করেছি। আজকে আমাদের সরকার আসার পর যেখানে আমাদের বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ওনার জন্মদিনে আমরা ওনার জন্মদিনে ছুটি ঘোষণা করেছি, যাতে আমাদের যে জনজাতি ভাই বোনেরা তারা যাতে আরো ভালো করে, গড়িয়া পূজার একদিনের ছুটি ছিল, আমরা দুদিনের ছুটি আমরা ঘোষণা করেছি বন্ধুগণ। তো একের পর এক আমি যদি বলতে থাকি শেষ করা যাবে না, দেখতে হবে। আর আমরা চাই আমাদের এই যে সরকার এখন চলছে, এই সরকারের সময় ভারত ত্রিপুরা রাজ্যে একটা শান্তির যে একটা পরিবেশ সেটা এখানে প্রতিষ্ঠিত হোক। সারা 28টি রাজ্যের মধ্যে এখানে অনেকে অনেক কথা বলেন যে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, এবং আইনের শাসন নেই, যে অপশাসন আপনারা করে এসছেন এতদিন ধরে কমিউনিস্টরা, তাদের দেখানো পথে এখনো অনেকে সেভাবে শাসন যে সুন্দরভাবে চলছে সেটাকে নষ্ট করার একটা প্রচেষ্টা চলছে। কিন্তু এই 28টি রাজ্যের মধ্যে এখনো ত্রিপুরা রাজ্যে নিচের দিক থেকে আজকে 3rd পজিশনে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। মানুষ এখন বাইরের থেকে আসছে ত্রিপুরাতে, মানুষ পয়সা এখন খরচ করতে চাইছে, নিবেশ করতে চাইছে। আমি প্রতিদিন বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট আছে তাদেরকে নিয়ে আমি নিয়মিত রিভিউ মিটিং করছি, বিভিন্ন জায়গায় হয়ে যায়, সারা ত্রিপুরাতে আমি ঘুরছি। মানুষ এখন শান্তিতে আছে, যেখানে কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি পুলিশ সেখানে যাচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। এখানে যারা আছেন আপনারাই বলুন, আপনারা কখনো চান যে এখানে নিরানন্দর একটা অবস্থা হোক? আপনারা সবাই চাই, আমরা এটা আমাদের ভিতর থেকে আসে যে আমরা যেন শান্তিতে থাকতে পারি। আমাদের ছেলে মেয়েরা যখন রাত্রি 12টার সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, নিরাপদে থাকবে, আইনের শাসন যেন হয়। আমি প্রতিনিয়ত, আমি বলছি না যে 100% আজকে আমরা এখানে সব কিছু ঠিকঠাক করছি, তারপরেও চেষ্টা করছি। আজকে বিশ্ববিদ্যালয় এতগুলো এখানে ত্রিপুরাতে হয়েছে, আপনারা সবাই জানেন। প্রচুর বিশ্ববিদ্যালয় এখানে আসছে, আরও অত অলরেডি পাইপলাইনে আছে। আপনার এখানে প্রায় জনজাতি এলাকায় আমরা তিনটা যে ফুটবল যে গ্রাউন্ড, সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা করেছি। আমরা জানি জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন এরা খেলাধুলার মধ্যে এখন খুবই ভালো, তাদের জন্য যাতে ভালো করে তাদেরকে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি সেই ব্যবস্থা আমরা করছি। আমরা দেখেছি অনেক জায়গার মধ্যে, বিশেষ করে জনজাতি এলাকার মধ্যে যারা ছেলে মেয়েরা আছেন অনেকে আজকাল ড্রাগসের মধ্যে আসক্ত হয়ে পড়েছেন। তার জন্য আমরা নানা রকম স্লোগান দিয়ে আমরা ফুটবল খেলাকে সামনে রেখে তারা যেন এর থেকে বেরিয়ে আসতে পারে, কারণ এটাও কিন্তু একটা চক্রান্ত। যদি তারা এই ধরনের যে ড্রাগ অ্যাডিকশনে যদি বুঁদ হয়ে থাকে তাহলে আগামী দিন তারা ভালো কাজে তারা যুক্ত হতে পারবেন না। আমরা প্রচুর কাজ করছি বন্ধুগণ। এখানে আপনারা অলরেডি আমি বিভিন্ন জায়গায় বিষয়গুলো আমি বলছি যে আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন যে ট্রাইবাল ডিভিশন, আগে যে ইউনিয়ন মিনিস্ট্রিতে আগে কি ছিল 1985 পর্যন্ত এটা ট্রাইবাল ডিভিশন করে একটা মন্ত্রিত্ব ছিল সেখানে, এবং দেখা গেছে দ্য মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার সেটাও 1985 এবং 85 থেকে 98 পর্যন্ত যে এই ট্রাইবাল মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার করেছিল, এবং মে 1998 থেকে সেপ্টেম্বর 1999 পর্যন্ত মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস এম্পাওয়ারমেন্ট সেটা ছিল খালি আমাদের জনজাতিদের জন্য। আমরা অটল বিহারী বাজপেয়ীজি যখন আসলেন ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকারের প্রধানমন্ত্রী, উনি এসে 1990 এসে প্রথম উনি আলাদা করে আমাদের জনজাতিদের জন্য সেখানে মিনিস্ট্রি আলাদা করেছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা দেখেছেন ডোনার মিনিস্ট্রি, পুরো নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আলাদা করে একটা ডোনার মিনিস্ট্রি করেছে। প্রচুর ফান্ড আমাদের এখানে আসছে। আজকে মেডিকেল কলেজ বলুন, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বলুন, সমস্ত জায়গার মধ্যে আমাদেরকে ফান্ড দিচ্ছেন। রাস্তাঘাট আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে এখানে ত্রিপুরাতে, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে।
তো সেখানে যে যখনই জায়গা নিতে হয়, আপনারা সবাই যাচ্ছেন, একুজিশনের পয়সা জনজাতিদের মধ্যেই যাচ্ছে, সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায়। আগে কি অবস্থাটা ছিল এখানে, আজকে ইন্টারনেট মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন, এবং আমরা রেলওয়ে ভাবা যায় না কোনো যে রেলওয়ে আমাদের এখানে ত্রিপুরাতে আসবেন। হীরা মডেল যাকে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন, একের পর এক ডেভেলপমেন্ট আমাদের এখানে হয়েছে। বন্ধুগণ, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান পিএম জনমন, সেখানে কি যে যারা ভালনারেবল গ্রুপ, যারা পিভিটিজিএস, তাদের জন্য, যাদের সম্পর্কে এতদিন ধরে কেউ ভাবেনি, কেন্দ্রীয় সরকারের আগেও আমরা দেখেছি, কেউ যারা ভাবেনি, এ পিএম জনমনে প্রচুর ফান্ড আমাদের দিয়েছেন। সেই ফান্ড অনুযায়ী আমাদের জনজাতি অধ্যুষিত এলাকায় যাতে ওনাদের বিভিন্ন সেখানে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সেখানে ঘর বাড়ি, ইলেকট্রিসিটি সব ব্যবস্থা যেন হয়, সেই সব শুধু সমস্ত জনজাতিদের তো করছেনই, এই যে গ্রুপ যাদের সম্পর্কে কেউ চিন্তা করেনি সেটাও ওনাদের করেছেন। বনধন বিকাশ কেন্দ্র, এটার মধ্যেও এপিএম জনমনের মধ্যে আছে, যাতে নিজেদের যে প্রোডাক্ট, যে পাহাড় এবং যেখানে আমাদের বিভিন্ন যেসব জনজাতিদের যে প্রোডাক্টগুলো আছে প্রপার ওয়েতে সেটাকে ভ্যালুয়েট করে যেন বিক্রি করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান 2024-এ শুরু হয়েছে। 2 অক্টোবর 2024-এ মাননীয় প্রধানমন্ত্রীজি তার ঘোষণা দেন। 2 অক্টোবর আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজির জন্মদিনে উনি সেটা ঘোষণা দেন, এবং এতে করে আমরা দেখেছি যে সমস্ত জায়গার মধ্যে যে আমাদের যে 17টা ডিপার্টমেন্ট আছে, ইউনিয়ন গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্টকে তার সাথে যুক্ত করেছে বন্ধুগণ, এবং যাতে করে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো এবং জনজাতিদের যে মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে হেলথই হোক, আপনার এডুকেশনই হোক, সব বিষয়ে যেন কাজ করতে পারে, সেই ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে সেটা কাজ করেছে। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ঘোষণা করেছেন, এবং সব জায়গার মধ্যেই এই যে ঘোষণা শুধু না, সেইগুলো যাতে প্রপারলি কাজ হয়েছে কিনা তারও কিন্তু উনি তদারকি প্রায়ই করেন। প্রধানমন্ত্রী বনধন কল্যাণ যোজনা অক্টোবরের 28-এ 2014-তে সেটা ঘোষণা করা হয়েছিল। ট্রাইবাল যারা আছেন তাদের যে কালচার সেগুলো যাতে, এবং তার যে হেরিটেজ, এবং সেগুলো যাতে সংরক্ষণ করা যায়, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, সেগুলো যাতে সংরক্ষণ করা যায় এবং সেগুলো যাতে বাড়ানো যায়, তার জন্য এই প্রকল্পগুলো করেছে। বন্ধুগণ, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কিছুদিন আগে আমরা যখন কুমলুঙে এবার জনজাতীয় গৌরব দিবসে আমরা যখন সেখানে প্রোগ্রাম করি, এবং সেই প্রোগ্রামে এত লোক হয়েছে সারা বিশ্বে, শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যে এত বড় প্রোগ্রাম, আমাদের যারা ছেলে মেয়েরা আছেন এত সুন্দরভাবে প্রায় 1000 ছেলে মেয়েরা সেখানে নৃত্য পরিবেশন করেছেন, গান বাজনা পরিবেশন করেছেন। আমি যখন দিল্লিতে এবার যাই, সবাই এসে আমাকে হাত মিলিয়েছেন, কি করে সেটা সম্ভব। এই যে এত বড় একটা প্রোগ্রাম আমরা করলাম আপনাদের সাহায্যে, তার জন্য আজকে কিন্তু ত্রিপুরা একটা বিশেষ একটা স্থানে আজকে সারা ভারতবর্ষের মধ্যে সেই স্থানটা পেয়েছে। কিন্তু আমরা সেই স্থানটা পেলে কি হবে, অনেকের সেটা হজম হচ্ছে না, এর জন্য এইরকমভাবে নানাভাবে চেষ্টা করছে যে কি করে আমাদের যে বিভিন্ন যেসব এখানে জনজাতি গোষ্ঠীর যারা এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, কিভাবে তাকে বন্ধ করা যায়, কিভাবে তাকে রোকা যায়, তার চিন্তা ভাবনা এখানে করছে বন্ধুগণ। সেখানে আমি কয়েকটা ঘোষণা দিয়েছিলাম যে 34,000 ছাত্রছাত্রী যারা আছেন সেখানে ছাত্রাবাসে বৃত্তি আমরা দিচ্ছি সেখানে, এবং সেখানে আরও 2700 আসন সেখানে আরও বৃদ্ধি করেছি বন্ধুগণ। সেখানে 80 টাকা, আজকেও আমার কাছে ফিনান্স মিনিস্টার এসেছিলেন, বলে আপনি তো ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের তো এখন চিন্তা ভাবনা করতে হবে। আমি বললাম ঘোষণা হয়েছে, সেটা হয়ে গেছে, বাস আর কিচ্ছু না। তো সেটা 80 টাকার থেকে বৃদ্ধি করে আমরা সেটা 100 টাকা করেছি, এবং তার যে এফেক্ট আমাদের 1 ডিসেম্বর 2025 থেকে সেটা হবে বন্ধুগণ। শুধু তাই নয়, যে এই যে চলতি আর্থিক বছর তাতে করে 8 কোটি 11 লক্ষ টাকা সেখানে দিতে হবে, এবং পরবর্তী যে আর্থিক বছর সেখানে 23 কোটি 65 লক্ষ টাকা ব্যয় হবে। এই যে 20 টাকা করে আমরা বাড়ালাম সেটা বন্ধুগণ। আগরতলা অভয়নগর কলেজে যারা পড়াশোনা সেখানে করছে
বা করবে আগামী দিনে 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল সেখানে নির্মাণ করা হবে। আমি সেখানে সেটা ঘোষণা দিয়েছিলাম, সেটাও প্রায় 6 কোটি টাকার মতো খরচ করা হবে। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে বিভিন্নভাবে আমরা হেল্প করতাম। এই বছর থেকে যারা এনজিও, আমি বহু এনজিও জনজাতিদের নিয়ে কাজ করেন, তারা এসেছেন আমার কাছে, তো তাদের যে হোস্টেলগুলোতে যাতে সেই খেলা সামগ্রী দেওয়া যায় তার জন্য আমি সেটা ঘোষণা করেছিলাম। আমরা 100টি সরকারি এসটি হোস্টেলে স্মার্ট ক্লাস অলরেডি স্থাপন করা হয়েছে। আরও 70টি সরকারি এসটি হোস্টেলে স্মার্ট ক্লাস যাতে করা যায় তার জন্য যে খরচ হবে সেটাও আমি ঘোষণা সেখানে দিয়েছি। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে 19 কোটি টাকার আর্থিক সহায়তায় 50টি জনজাতি সরকারি হোস্টেলে সেখানে সৌরশক্তি ভিত্তিক যে জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল যে ডেভেলপমেন্ট মিশন, সেই যে মিশন 500টি আমরা ইলেকট্রিককে যে অটো বেকার অটো যে আমাদের অটো আছে সেগুলো আমরা বিতরণ করব। এর জন্য 20 কোটি টাকা সেখানে রাখা হয়েছে বন্ধুগণ। তাছাড়া রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য আমাদের সরকারই সেটা দেবে এবং তাদেরকে প্রপারলি যাতে ড্রাইভিং করতে পারে সেই ব্যবস্থা আমরা করব, সেই ঘোষণাটা আমি দিয়েছি। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্টের অধীনে 30,000 জন জনজাতি মহিলাকে এখন পর্যন্ত আমরা যারা তাঁতি আছেন, মহিলা তাঁতি, তাদেরকে সুতা বিতরণ আমরা করেছি, আরও বিতরণ করা হবে, যার জন্য যে টাকা ব্যয় হবে আমরা বন্ধুগণ একের পর এক আমরা চাইছি যে এই জনজাতিদের, উনি ঠিকই বলেছেন, আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছেন, উনাকে প্রায়ই আমি বলি জনজাতিদের জন্য তোমার যা যা খুশি তুমি আমার কাছে নিয়ে এসো, আমি দেখব যা ওদের উন্নয়নের জন্য যা যা লাগবে। বিভিন্ন অধ্যুষিত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীজি তো করছেনই, কিন্তু আমরাও সেইভাবে আমরা কাজ করব বন্ধুগণ। অনেকে অনেক কথা বলেন, কিন্তু ডাটা নিয়ে কিন্তু কেউ কথা বলেন না যে 2024 এবং 25 সালে যে রিভাইজড এস্টিমেট বাজেট হয়েছে 30,000 কোটি 296 লক্ষ টাকা রাখা হয়েছিল। সেখানে আমরা যদি বেতন ভাতা এবং পেনশন এবং লোন সেগুলো যদি বাদ দেই তাহলে 17,014 কোটি টাকা থাকে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যে জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য প্রায় 6,645 লক্ষ কোটি টাকা আমরা খরচ করেছি। অর্থাৎ শতাংশের হিসাব যদি দেখা যায় 39.06% আমরা খরচ করেছি। এবার সেটা কিন্তু আরও বাড়বে, প্রায় 40% বাড়বে 2025-26-এ। তো বাজেটের হিসাব ছাড়াও আমরা বিভিন্নভাবে RIDF হোক, আমরা সেখানে ইন্দো জার্মান যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সেখান থেকেও আমরা জনজাতিদের জন্যই খালি আমরা সেই টাকা আমরা নিচ্ছি। শুধু তাই নয়, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 প্রায় 1,400 কোটি টাকা আমরা নিয়েছি ট্রেসপের মাধ্যমে। বিভিন্ন জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমরা যে টেলিমেন্ট প্রজেক্টে প্রায় 1700 কোটি থেকে 1800 কোটি টাকা আমরা সেটা নিয়েছি। সেখানেও বিভিন্ন যে আমাদের ফরেস্ট যে এলাকা আছে সেখানে আমরা সেই কাজগুলো আমরা করি। আপনারা সবাই জানেন যে আমাদের গভর্নমেন্ট আসার আগে কী অবস্থাটা ছিল, এই যে রিয়াং যারা শরণার্থীরা এখানে এসেছেন, আমাদের সরকার আসার পর এই রিয়াং জনজাতিদের তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে। এগুলো তো আপনাদের বুঝতে হবে, খালি মুখে বললে হবে না, আমরা কাজ করে দেখাচ্ছি। সেইগুলো নিয়ে সবসময় আপনারা কথা বলুন কি না করছে। 12টা জায়গার মধ্যে আমরা এখন তাদেরকে সেখানে ওদের সেটেলমেন্টের ব্যবস্থা করেছি। প্রায় সেখানে 800 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি। প্লাস আমাদের সরকার রাস্তাঘাট, সেখানে পড়াশোনার সুবিধার থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি সব আমরা সেখানে ভেবে দিচ্ছি। এগুলো তো আগে কেউ কোনো দিন করেনি। আমাদের ত্রিপুরা সরকার আসার পর আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজির যে আমাদের উপর যে আশীর্বাদ উনি আমাদের রেখেছেন, তার উপর ভিত্তি করে আমাদের হোম মিনিস্টার সাহেব এবং আমি নিজেও সেখানে গিয়েছিলাম। আমাদের এখানে যে ATTF এবং NLFT এদেরকে সাথে আমাদের সমঝোতা হয়, সেই সমঝোতার তারাও কিন্তু অস্ত্র সমর্পণ করেছেন। একের পর এক শান্তির জন্য আমরা তৈরি করি না, CPM এর সময় উগ্রপন্থী তৈরি করেছিল, আর আমাদের সময় সেই উগ্রপন্থীদের মেইন লাইনে আমরা নিয়ে এসেছি। সেটাই হচ্ছে ব্যতিক্রম অন্যান্য পার্টির তুলনায়। বন্ধুগণ, আমরা উচ্ছৃঙ্খলতা চাই না, কিন্তু যারা উচ্ছৃঙ্খলতার মাধ্যমে গায়ের জোরে কোনো কাজ করবে
আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করবে, আমাদের মানে সাধারণ মানুষের কণ্ঠরোধ করবে, তাদেরকে কোনো অবস্থায় ছেড়ে আমরা কথা বলবো না। বন্ধুগণ, আমি আর বিশেষ কিছু বলছি না। আজকে যারা এখানে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে যোগদান করতে এসছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আপনারা আসার পরে ভারতীয় জনতা পার্টির শক্তি আরও বেশি বৃদ্ধি পাবে, এবং আপনারা শুধু শক্তি বৃদ্ধি হবে না, আপনাদের দেখে আমি সমস্ত জনজাতি ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এখনো সময় আছে। আমাদের রাজ্যকে আমাদের যিনি জেনারেল সেক্রেটারি আমাদের বিপিনবাবু অলরেডি বলেছেন যে এ নিউ ইন্ডিয়া হ্যায়, ये নিউ ত্রিপুরা है। তো এর জন্য নিউ ত্রিপুরা, নিউ ইন্ডিয়া, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি তৈরি করতে হয়, আপনারা তাড়াতাড়ি আসুন, এসে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন। তবেই আমরা এই যে আমাদের ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, সেটা সম্ভব হবে। সবাইকে